বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার বার্তা ইউনূসের প্রাক্তন উপদেষ্টা হামিদের। এনসিপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর সমাজ মাধ্যমের দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ। এবং সুকৌশলের কি ইউনূস বার্তা, ঘরে বাইরে কি তাহলে চাপের মুখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা? সেই বিষয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সম্রাট। কি জানা যাচ্ছে সেই বিষয়ে, যে ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার বার্তা ইউনূসের প্রাক্তন উপদেষ্টা নাহিদে, কি বলবে? দেখো বিপ্লব, শুরুর দিক থেকে 2024 সালে যখন আগস্ট মাসে যখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গড়ে ওঠে প্রাক্তন সরকারের পতনের পর, শুরুর দিক থেকে কিন্তু এই সরকার খুব জনপ্রিয় হয়ে উঠেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার বাংলাদেশে। কিন্তু দিন দিন এই সরকারের অধীনে যেসব কার্যকলাপ বাংলাদেশে ঘটে চলছে গত প্রায় এক বছর সময়ের মধ্যে, তাতে কিন্তু শুধু বিশ্ববাসী নয়, গোটা বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 3 দিনের যদি বাংলাদেশের বা ঢাকার পরিস্থিতি লক্ষ্য করা যায়, একদিকে সেনারা আন্দোলন করছে, অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আন্দোলন করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে। গোটা বাংলা ঢাকাতে কিন্তু একটা অস্থির পরিস্থিতি সর্বত্র। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে আবারও যে ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ গড়বার যে আহ্বান বা দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ। এবং গত 9 মাসে আমরা যেটা দেখলাম, যে বাংলাদেশের যে পালা বদলের পর একটা অস্থির পরিস্থিতি, এবং সেই বিষয়ে কিন্তু আমি জানবো আমাদের প্রতিনিধি সম্রাটের কাছ থেকে। সম্রাট, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? হ্যালো হ্যালো সম্রাট, কি জানা যাচ্ছে? হ্যাঁ, তো গত বছর যে বাংলাদেশের সরকারের পতনের পর যে নতুন সরকার গড়ে উঠেছিল, তারপর থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিসাবে হিন্দুদের উপর নানা রকম নির্যাতন শুরু হয়। এবং এতে একদিকে যেমন বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বিভিন্ন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, পাশাপাশি এখন কিন্তু বাংলাদেশের ভেতরেই কিন্তু এই সরকার যে অবস্থান তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। ইতিমধ্যে সাধারণ নির্বাচনের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগে মনে করা হতো যেটা, যে এই যে ইউনূস সরকার, এই ইউনূস সরকার হয়তো বিএনপির সঙ্গে তাদের একটি সহমতের ভিত্তি রয়েছে। কিন্তু বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে সরকারের যে ভূমিকা ইউনূস সরকারের, সেই ইউনূস সরকারের ভূমিকা কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে কিন্তু আপত্তি উঠতে শুরু করেছে। বিশেষ করে হিন্দু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের যে বর্তমান অস্থির পরিস্থিতি, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের দিন দিন অবনতি, সব মিলিয়ে তার উপর গত শনিবার ভারত সরকারের তরফে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্থলবন্দর দিয়ে, তাতে কিন্তু বাংলাদেশের যে আভ্যন্তরীণ অর্থনীতি তাতে বিশেষ রকম ভাবে প্রভাব ফেলছে। এবং তাতে শুধুমাত্র যে এই ক্ষেত্রে কিন্তু প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে, তাতে হিন্দু মুসলিম বিচার করা হচ্ছে না। তো সব দিক দিয়ে মিলে বাংলাদেশের যে একটি উগ্র ধর্মীয় মৌলবাদের জন্ম নিতে শুরু করেছিল, এবং তাতে কিন্তু সাধারণ মানুষ আপত্তি এবার কিন্তু হারে হারে বুঝতে পারছেন ইউনূস সরকার। এবং এই পরিস্থিতিতে কিন্তু এবার একটি ধর্মনিরপেক্ষ বা ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে একটি সরকার গড়ে তোলা হবে বলে যে একটা নিরপেক্ষতার বিভিন্ন রকম অবস্থান, সেই অবস্থান বোঝানোর একটা চেষ্টা শুরু হয়েছে। এবং তা থেকে কিন্তু এই নাহিদের এই বক্তব্য। গোটা ইউনূস সরকার কিন্তু নানাভাবে এখন চাপের মুখে রয়েছে। একদিকে যেমন ভারতের অর্থনৈতিক চাপ, তাছাড়া আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। আমি আগেই বলেছি যে গত 3 দিন টানা আন্দোলন চলছে গোটা বাংলাদেশে। ঢাকা শহর রীতিমতো জ্যাম হয়ে আছে, বদ্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আন্দোলনের চাপে। সব মিলিয়ে ইউনূস সরকার কিন্তু এখন মারাত্মক চাপে। এবং সাধারণ নির্বাচনের দাবি কিন্তু এবার বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক দলগুলি আছে, আওয়ামী লীগের অবস্থান, যদিও শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের অবস্থান খুবই দরে বরে, কিন্তু তারপরও কিন্তু বিএনপি থেকে শুরু করে জাতীয় দল থেকে শুরু করে নবগঠিত জাতীয় দল থেকে শুরু করে সবাই কিন্তু এখন সাধারণ নির্বাচনের দাবি করছেন, এবং অনেকটাই কিন্তু তারা ইউনূস সরকারের উপর কিন্তু আস্থাহীন। বিপ্লব,
যদিও সম্রাট একটা জিনিস যে ইউনূস সরকার দাবি করেছিল যে এই মে মাসের মধ্যে এপ্রিল থেকে মে মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার তারা একটা প্রক্রিয়া হাতে নেবে, কিন্তু এই যে ক্রমান্বয়ে যে আন্দোলন তৈরি হয়েছে এই আন্দোলনের ফলে যে জাতীয় নির্বাচনের বিষয়টি কি তাহলে ধামাচাপা দেবার চেষ্টা, না সেটাকে ঘুরিয়ে দেবার অন্যভাবে একটা কৌশল চলছে, সেই বিষয়ে কি বলবে? না, এই যে সাধারণ নির্বাচনের যে ব্যাপারটি কিন্তু 2026 পর্যন্ত বহু আগেই ঠেলে দেওয়া হয়েছে। সরকারের পক্ষে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে 2026-এর আগে নির্বাচন হচ্ছে না, তো অন্তত নির্বাচন হতে হতে সেই 2026 সেই অনুযায়ী কিন্তু সরকার এগিয়ে চলছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এই সময় একে একে কিন্তু সময় বাড়িয়ে ইউনূস সরকার যে তার সরকারের পরিধি সময় বাড়িয়ে যাচ্ছে এবং তাতে যে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো অস্থির হয়ে উঠছে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তার কার্যক্ষমতা যে সীমার মধ্যে থাকা উচিত ছিল, বাংলাদেশে ইউনূস সরকার কিন্তু সেই সীমা লঙ্ঘন করে কিন্তু চলছে। একে একে পাকিস্তানের সঙ্গে তাদের যে পাকিস্তান এবং চীনের সঙ্গে যে তাদের সম্পর্কের উন্নতি, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক এবং জাতীয় বাংলাদেশের স্তরে জাতীয় স্তরে যে বিভিন্ন সময় ইউনূসের বক্তব্য, যেভাবে আমাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলে যেটা ক্ষেত্র, তা নিয়ে বক্তব্য, চীনের সঙ্গে তাদের নানা রকম বক্তব্য, পাকিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্ক দিন দিন, পাকিস্তানের বর্তমান গোটা বিশ্বে পাকিস্তানের অবস্থান জানা সত্ত্বেও তাদের সঙ্গে সব কথা সব মিলিয়ে কিন্তু ইউনূস সরকার বর্তমানে বাংলাদেশের মধ্যেই কিন্তু এখন সমালোচিত। এখন বিশ্ব দরবার থেকে কিন্তু ব্যাপারটা বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে। তো সব মিলিয়ে ইউনূস সরকার চাপে রয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচন এড়ানোর চেষ্টা চলছে, অতিরিক্ত সময় নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার বা তাদের যে ইমেজ রয়েছে তা একটু সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু দিন দিন কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচনের যে দাবি তা কিন্তু উঠতে শুরু করেছে এবং 2026-এর যে ব্যাপারটি যে লক্ষ্য নিয়ে রেখেছিল ইউনূস সরকার, আমার মনে তাতে কিন্তু সাধারণ যে রাজনৈতিক দলগুলি আছে তারা সন্তুষ্ট হয়। তারা খুব শীঘ্রই কিন্তু সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। বিপ্লব। ধন্যবাদ সম্রাট। শেখ হাসিনার পরিবর্তনের পর ইউনূস সরকার যখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশের মানুষের আশা জেগেছিল নতুন বাংলা তৈরি হবে, কিন্তু বিগত 9 মাসে বাংলাদেশের কিন্তু একের পর এক চাপ তৈরি হয়েছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আজ বিধ্বস্ত বাংলাদেশ। তাই কিন্তু ধর্মীয় সহাবস্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করবার কিন্তু জিগির উঠল, বা নতুনভাবে বাংলাদেশকে সাজিয়ে তোলা যায় কিভাবে, বিশ্বের কাছে কিভাবে বাংলাদেশকে পরিবেশন করা যায়, উঠিয়ে আনা যায়, সেটাই নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।